হ্যালো স্টুডেন্টস, চলে আসলাম আবার একটা নতুন সেশন নিয়ে। সেশন শুরু করার আগে কিছু কথা বলার আছে যেটা আমার মনে হয় খুব জরুরি। দেখো, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস, তোমরা অবশ্যই হয়তো নাম শুনেছো। যারা প্রথমবার শুনছো তাদের জন্য বলছি, যারা আমাদের ইউটিউবের ফলোয়ার আছো, সাবস্ক্রাইবার আছো, যারা লাইক এন্ড ফলো করো, বা যারা আজকে প্রথমবার ভিডিওটা দেখছো তাদের জন্য, যে আমরা একটা সিরিজ লঞ্চ করেছি। অবশ্যই আমি এটাকে ক্লাস সিরিজ বা ওয়েব সিরিজই বলবো। এই সিরিজের থ্রু দিয়ে আমরা মিডিয়েভাল ইন্ডিয়াকে পুরো প্লেলিস্ট করা আছে, তোমরা দেখবে প্লেলিস্ট সেকশনে গিয়ে আমরা গোটা সিরিজটা আমরা কমপ্লিট করবো। আর সব থেকে ইউনিক পার্ট যেটা থাকবে এই সিরিজটার ভেতরে, সেটা হচ্ছে একটা সিঙ্গেল ক্লাস করো। আমি কথা দিচ্ছি, একটা সিঙ্গেল ক্লাস করো, গোটা ক্লাসটা মানে যখন ক্লাসটা শেষ হবে গোটা ক্লাসটা গল্পের মতো কাউকে বলে দিতে পারবে। একটা সিঙ্গেল ক্লাস কমপ্লিট করার পর যদি তোমরা এটা রেকর্ড রাখো বা নোটসগুলো অ্যাটলিস্ট যদি নোট ডাউন করে রাখো, বা যদি পিডিএফটাও এবিসি একাডেমির কাছ থেকে নিয়ে নাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, একটা জিনিস তোমাদের আমি বলতে পারি, পরীক্ষার জন্য ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এর বেশি হয়তো দরকারই পড়বে না। তুমি যে কোনো কম্পিটিটিভের প্রিপারেশন নাও, ইনক্লুডিং আমি যদি বলি ইউপিএসসি প্রিলিমস অবধি কমফোর্টেবলি তোমার এটা কভার হয়ে যাবে। আনসার রাইটিং এর জন্য ডেডিকেটেড প্র্যাকটিস লাগে, ওই জন্য আমি ইউপিএসসি মেন্সকে ইনক্লুড করছি না এইটার ভেতরে। আচ্ছা, আজকে আমরা একটা দুর্দান্ত টপিক করব। আমরা লাস্ট প্লেলিস্টের লাস্ট ভিডিওতে তোমরা দেখবে আমরা জালালউদ্দিন খিলজি অব্দি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা খিলজি বংশ পড়ছি। আজকে আমরা স্টার্ট করব আলাউদ্দিন খিলজি। তো এটা আমরা দুটো এপিসোডে এটাকে কমপ্লিট করব। এপিসোড 1 থাকবে আলাউদ্দিন খিলজির ওপরে আজকে যেটা হবে, আর একদিন নেক্সট যে ক্লাসটা আসবে, নেক্সট ক্লাস, সেটা থাকবে এপিসোড 2। তো প্রত্যেকটা ক্লাস স্টার্ট করার আগে বেসিক কিছু অ্যানাউন্সমেন্টস থাকে, সেটা অলরেডি একবার বলে দিই তোমাদের, যে আমাদের এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো। ঠিক আছে, তোমরা এই টেলিগ্রাম গ্রুপ জয়েন করলে সমস্ত অল এক্সামের আপডেট পাবে, স্টাডি মেটেরিয়াল, ফ্রি মক টেস্ট। আর রিসেন্টলি এবিসি ডাব্লিউবিসিএস এর জন্য একটা মক টেস্টও স্টার্ট করেছে, মানে দুর্দান্ত মক টেস্ট। তোমরা আমাদের চ্যানেলে যাও, রিলসে শর্টসে যাও, দেখতে পাবে। ফ্রি ক্লাসেস থাকছে, ফ্রি ক্লাস নোটস থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এগুলো সব কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ। প্লাস আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েড থেকে, গুগল প্লে স্টোর থেকে তোমরা নামিয়ে নিয়ে সেই অ্যাপসের ভেতরেও কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে। যদি কোনো ডাউটস বা কোয়েরি থাকে, এই যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ এবিসি হেল্পলাইন, এই নাম্বারগুলোতে তোমরা ফোন করতে পারো, তোমাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়া হবে। আর একটা জিনিস, আমরা এবিসিতে স্টার্ট করেছি এবিসি অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্সটা কিন্তু এবিসিতে বিশেষ করে যারা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট আছো, যারা আইএএস আইপিএস আইএফএস হতে চাইছো, যারা ডাব্লিউবিসিএস হতে চাইছো, বিশেষ করে তাদের জন্য করা। তো তোমরা এই অ্যাডভান্স প্রোগ্রামটা জয়েন করতে পারো একাডেমি। এটা অফলাইনও অ্যাভেলেবল, অনলাইনও অ্যাভেলেবল। এবং আমি তোমাদের রিমাইন্ড করিয়ে দিই যে এবিসি খুব শকিং প্রাইসে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু প্রিপারেশন করাই, মানে খুবই শকিং প্রাইসে। এটা সারপ্রাইজ থাক, তোমরা কল করো, আমরা বলে দেবো কত। নেক্সট, এবিসি ফাউন্ডেশন কোর্স স্টার্ট করেছে, নতুন ব্যাচ স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি এগুলো। এটা হচ্ছে আদার্স ক্যাটাগরি যেসব এক্সামিনেশন কম্বাইন্ডের, এসএসসি, রেল, সিজিএল, এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং বিভিন্ন সেগমেন্টের জন্য সেগ্রিগেটেড বিভিন্ন ব্যাচেস আছে যেগুলো ফাউন্ডেশন কোর্সের আন্ডারে আসে। তো তোমরা যদি এটা নিয়েও নতুন ব্যাচ স্টার্ট হয়েছে ইন্টারেস্টেড ফিল করো, তোমরা অবশ্যই এই নাম্বারে কানেক্ট করতে পারো, কথা বলতে পারো। এবিসিতে একটা সুবিধা আছে, তুমি যে কোনো ব্যাচে অ্যাডমিশন নাও, এবিসিতে আগে এসে তুমি ফ্রি অফ কস্টে বসে ডেমো ক্লাস করতে পারবে। যারা অনলাইনে আছো তাদের আমরা ভিডিওস পাঠিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে ক্লাস করতে পারবে। ক্লাস করে দেখে নেবে তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নিতে পারবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, আজকে শুরু করতে চলেছি আলাউদ্দিন খিলজি ফেজ 1 বা পার্ট 1। আলাউদ্দিন খিলজি 1296 to 1316। দেখো, কিছু কথা আলাউদ্দিন খিলজিকে নিয়ে ক্লাস স্টার্ট করার আগে বলতে চাই। আচ্ছা, জ্ঞান থাকলেই কি বোধ থাকে? জ্ঞান থাকলেই কি চেতনা থাকে? আচ্ছা, শিক্ষা যদি থাকে, শিক্ষিত হলেই কি বোধের উদয় হয়? শিক্ষিত হলেই কি চেতনার উদয় হয়? কিছু প্রশ্ন থেকে যায়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ইতিহাসে প্রায় অনেকই ক্ষেত্রে দেখা গেছে কি
একদম আনএডুকেটেড, মানে লিটারাল যে এডুকেশনটা আমরা নিই একদম আনএডুকেটেড, কিন্তু সফলতার একদম শৃঙ্গে পৌঁছেছে তারা। কিভাবে সম্ভব? আর অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় কি প্রচন্ড শিক্ষিত কিন্তু ধ্বংস করে দিয়েছে সব। প্রথমটার ক্ষেত্রে উদাহরণ আমি যদি দিই তাহলে আকবর দ্য গ্রেট, দ্বিতীয়টার ক্ষেত্রে উদাহরণ যদি দিই তাহলে মোহাম্মদ বিন তুগলাক। কি করে বুঝবো? তো আলাউদ্দিন খিলজি এই ক্যারেক্টারটা হয়তো অনেকের পছন্দ হয় না, অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগে, আমি সেইগুলোতে আসছি না। কিছু জিনিস আছে এই লোকটাকে নিয়ে যেটা বারবার করে আমায় অবাক করে দিয়েছে। আমি খুব শকড হই এই মানুষটাকে পড়তে গিয়ে। হ্যাঁ, অনেক অন্যায় করেছে, আমি ন্যায় অন্যায় ভুল ভ্রান্তি আমি এগুলোতে আসছি না। আমি বলছি যে জায়গাটার কথা, কি আলাউদ্দিন খিলজি নিজের অ্যাম্বিশন, কতটা অ্যাম্বিশিয়াস একটা লোক হতে পারে, তার কাছে এডুকেশন নেই, কিচ্ছু নেই, সেই জায়গা থেকে ও একটা লোক যে পুরোপুরি অশিক্ষিত, পুরোপুরিভাবে, সেখান থেকে গোটা দিল্লি সালতানেটের সুলতান হওয়া इज नॉट अ मैटर ऑफ जोक, इज नॉट अ मैटर ऑफ जोक। और हर किसी बंदे के अंदर ये औकात नहीं रहता है। इसने करके दिखाया वो चीज, और बहुत तगड़ा करके दिखाया। তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারি, জানো তো, যদি তোমার লক্ষ্য স্থির থাকে না, যদি তোমার লক্ষ্য স্থির থাকে, যদি তুমি ধৈর্য ধরতে পারো, পেশেন্স ভেরি ইম্পর্টেন্ট থিং ইন ক্যারেক্টার, ম্যাক্সিমাম লোক পারে না, তুমি পৃথিবীতে যে জায়গাতে পৌঁছবে আনইমাজিনেবল, জাস্ট আনইমাজিনেবল। বলছি, ডেট অফ বার্থ আমরা জানি না, এডুকেশনাল ডিটেলস নট নোন, সাপোজিডলি ইলিটারেট, অশিক্ষিত। অরিজিনাল নেম কি? আলী গুরশাপ। টাইটেল আলাউদ্দিনিয়া ওয়াদিন মোহাম্মদ শাহ খিলজি। বাবার নাম শিহাউদ্দিন মাসুদ। কে ছিল মাসুদ? বলবানের বডিগার্ড। এর বাবা সুলতান বলবানের বডিগার্ড ছিল। আঙ্কেল জালালউদ্দিন খিলজি, এবং এরা দুজন ছিল ভাই। তিন ভাই আলাউদ্দিন খিলজির, আলমাস বেগ, কুতলুগ তিগনিন এন্ড মোহাম্মদ। ওয়াইফের নাম জালালউদ্দিন খিলজির মেয়ে, ফার্স্ট ওয়াইফ মল্লিকা জাহান। 1290 বিয়ে হয়। একটা কথা বলি, মল্লিকা জাহানের সাথে আলাউদ্দিন খিলজি যখন বিয়ে হয় না, তোমরা যদি পদ্মাবত ফিল্মটা দেখে থাকো, তোমরা দেখবে কি আলাউদ্দিন খিলজি ভয়ঙ্কর একটা ক্যারেক্টার, কিন্তু একটা মজার ইনফরমেশন আছে এনাকে নিয়ে, যে ইনি ইনার প্রথম স্ত্রীকে খুব ভয় পেতেন, মল্লিকা জাহানকে। এবার দেখো, মল্লিকা জাহান হচ্ছে জালালউদ্দিন খিলজির মেয়ে, সুলতানের মেয়ে, তো অ্যাটিটিউড তো থাকবেই। তো ওর সাথে যখন বিয়ে হয় না, আলাউদ্দিন খিলজি একটু ডমিনেটিং ক্যারেক্টারের ছিল, কিন্তু মল্লিকার সামনে ডমিনেট করতেই পারতো না, ঠিক আছে? কারণ মানে এও রয়্যাল ফ্যামিলির মেয়ে, ভাইও সুলতানের মেয়ে, আর এর ভেতর সুলতান মেটেরিয়াল আছে, তাই দুজনের ভেতর সারাদিন অশান্তি লেগে থাকতো, সারাদিন, ঠিক আছে? এবার এদের ভেতর যে খুব ভালো সম্পর্ক ছিল তা কিন্তু নয়। আলাউদ্দিন খিলজির যে একটা খুব স্যাটিসফাইড ম্যারিড লাইফ ছিল তা কিন্তু নয়, এবং ম্যাক্সিমাম অ্যাম্বিশিয়াস লোকের কিন্তু স্যাটিসফাইড ম্যারিড লাইফ থাকে না। देखो भाई साहब, एक चीज आपको बता रहे हैं, you cannot win two wars, you cannot win when you are fighting in two fronts। দুটো ফ্রন্টে যুদ্ধ করা যায় না। দেখো, আমি অনেক স্টুডেন্টকে অ্যাডভাইস করি, অনেকে বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে, কথা বলে, তো আমাকে অনেকেই যেমন বলে যে স্যার আমি এরকম একটা অ্যাফেয়ারে জড়িয়ে গেছি, বিভিন্ন সমস্যার কথা মাঝে মধ্যে বলে। देखो, आई एम नॉट अगेंस्ट लव फॉर समथिंग लाइक दिस, मेरे को इस चीज से प्रॉब्लम नहीं है। मैं सिर्फ इतना बता रहा हूं कि अगर आप बीसीएस और आईएएस की सिविल्स की तैयारी कर रहे हो ना, तो एक ऑलरेडी ये बहुत बड़ा वार है। তো একটা যুদ্ধ তুমি অলরেডি যুদ্ধ করছো, সেই অবস্থায় যুদ্ধ করতে করতে আরেকটা যুদ্ধ জীবনে টেনে নিয়ে আসছো,
তাহলে দুদিকে যখনই যুদ্ধ করতে যাবে কন্ডিশন কিন্তু হিটলারের মতোই হবে শেষ বয়সে গিয়ে। ভোলোগ্রাদ নদীর ধারে দুদিকে যুদ্ধ করতে গিয়ে হিটলারের কিন্তু গল্প গুটিয়ে গেছিল। তো একটা ফ্রন্ট, একটা প্রবলেম সলভ করে নাও, তারপর আর একটা প্রবলেম নিয়ে এসো। যদি অ্যাফেয়ার করো, কমপ্লিট করো, বিয়ে থা করো, ম্যারেজ কমপ্লিট করো, দিয়ে প্রিপারেশন স্টার্ট করো। প্রিপারেশন যদি স্টার্ট করে এটা কমপ্লিট করে তারপর ওইদিকে এসো। সমস্যা এটা নয় কি কোনোটা খারাপ, সমস্যা এটা কি দুটো যুদ্ধ একসাথে করা যায় না, ডিফিকাল্ট। কিছু মানুষ অবশ্যই করছে, অবশ্যই এক্সেপশনস পৃথিবীতে সবসময় ছিল, তুমি একটা এক্সেপশনকে ধরে কোনোদিনই এক্সাম্পল হিসাবে প্লেস করতে পারবে না। তো অতএব আলাউদ্দিন খিলজির কিন্তু একটা ফ্রাস্ট্রেটিং ম্যারিড লাইফ অবশ্যই ছিল, কারণ আলাউদ্দিন খিলজি যথেষ্ট ডমিনেটিং ক্যারেক্টার ছিলেন, আর মল্লিকা জাহান কিন্তু একদমই সেটা টলারেট করবেন না, এরকম কোয়ালিটির মেয়ে ছিলেন। তো যাই হোক, কেন আমি এগুলো পড়াচ্ছি, কারণ একটা মানুষের কাজে তার যে পাস্ট লাইফ, তার যে অ্যাকশনস, তার যে ছোটবেলা, তার যে গ্রোয়িং আপ, বড় হওয়া, এগুলো একটা হিউজ এফেক্ট থাকে একজনের মানুষের ক্যারেক্টার বা কর্মের ভেতরে। বুঝতে গেলে এটা জানতে হয়। দেখো, জুলাই মাস 1296 সাল ইনি সিংহাসনে বসেন। 21শে অক্টোবরে উনি অফিসিয়ালি মানে সুলতান নিজেকে ঘোষণা করেন এবং অ্যাকচুয়ালি খুতবা পাঠ করেন। কেন এই ডেটটা? দেখো, একটা কথা বলছি, তুমি একটা মেয়েকে বিয়ে করবে, তোমার যার সাথে তোমার ম্যারেজ হবে, তুমি তাকে আংটি পরিয়ে দিলে এমনি কোনো একদিন ডেকে, इसको मैरिज नहीं कहते। वो आप मन से जो भी कुछ भी कर सकते हो मन से, कौन रोकेगा आपको, मगर इसको मैरिज नहीं कहते। शादी तब होगा जब आप किसी वकील को लाओगे, रजिस्टर पे साइन करोगे, या একদম 4-5 জন মিলে বসে যেমন করে আগুন জ্বালিয়ে প্রপার ইয়ে হয়, বিয়ে হয়, তখন যেটাকে শাদী বলে বা ম্যারেজ বলে। তো ঠিক এরকম কি সিংহাসনে বসলেই যে সুলতান হবে তার কিন্তু মানে নেই। অফিসিয়ালি কিন্তু সুলতান তাকে ঘোষণা করা যাবে না যতক্ষণ অবধি সে ওথ বা খুতবা না পাঠ করবে। ওথ, ওথ সেরিমনি, হিন্দুইজমে বলে রাজ্যাভিষেক, ক্রিশ্চিয়ানিটিতে বলে ওথ সেরিমনি, আর ইসলামে বলে খুতবা। তো খুতবা পাঠ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসলেও নিজেকে অফিসিয়ালি সুলতান হিসেবে ঘোষণা করতে পারবেন না, এবং সেই কারণের জন্যই কুতুবউদ্দিন আইবাক দিল্লি সুলতানেটের ফাউন্ডার হলেও প্রথম অফিসিয়াল সুলতান কিন্তু আমি ওনাকে বলতে পারবো না। প্রথম অফিসিয়াল সুলতান হচ্ছে ইলতুৎমিশ, কারণ ইলতুৎমিশই প্রথম যে খুতবা পাঠ করার কালচারটা স্টার্ট করেন এবং পাঠও করেন। তো যদি দেখা যায় আলাউদ্দিন খিলজির ব্যাকগ্রাউন্ড নিয়ে, অশিক্ষিত ছিল, খুব বেশি পড়াশোনা শিখেছে তা কিন্তু নয়, কিন্তু উনি যুদ্ধে বিশাল পারদর্শী ছিলেন। হি ওয়াজ ভেরি গুড অ্যাট ফাইটিং, ভেরি গুড। আর উনার চাচা অর্থাৎ জালালউদ্দিন উনাকে চরম পরিমাণ বিশ্বাস করতো বা ট্রাস্ট করতো, খুব বিশ্বাস করতেন। এবং তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ট্রাস্ট। আরিস ই মামলুক, এটা কি বলতো, এটা অ্যাকচুয়ালি মধ্যযুগের ডিফেন্স মিনিস্ট্রি। এই ডিফেন্স মিনিস্ট্রির হেড বা মিনিস্টার হিসাবে ইনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। প্লাস এলাহাবাদের মতো একটা ইম্পর্টেন্ট জায়গা, হাইয়েস্ট রেভিনিউ জেনারেটিং বা এখান থেকে প্রচুর পরিমাণ রাজস্ব জেনারেট হয়, এরকম একটা জায়গার গভর্নরও করে রাখা হয়েছিল আলাউদ্দিন খিলজিকে। তো ভাবো জালালউদ্দিন কতটা পরিমাণ ওকে বিশ্বাস করত। কিন্তু এই জালালউদ্দিনকেই চিট করে, তাকে মিথ্যে কথা বলে, তাকে ডেকে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে, চাচা যখন ওকে আদর করছে, জড়িয়ে ধরে পিঠ থেকে চাকুটা বার করে পকেট পিছন থেকে নিজের চাচার পিঠে ঢুকিয়ে চাচাকে হত্যা করে এই আলাউদ্দিন খিলজি। একটা কথা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যারা আমার ভিডিও দেখছো, ক্লাস ওয়াচ করছো, তাদের বারবার বলছি যে তোমরা যদি আজকে এই ক্লাসটা ওয়াচ করে থাকো, তোমরা যদি জীবনে হাই অ্যাম্বিশন রেখে থাকো, তোমাদের ভিতরে যদি মনে হয় কি আমি জীবনে একবার মানুষ হয়ে জন্মেছি, পরে
আগের জন্মে কি ছিলাম জানি না, পরে মরে যাওয়ার পর আদৌ জন্মাবে কিনা জানি না, বা যদি জন্মায় কি হয়ে জন্মাবো জানি না। একমাত্র সুযোগ আছে আমার কাছে, একটা চান্স আছে আমার এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে, যাতে কোনোদিন আর কিছু ভাবতে না হয়, সেই জায়গায় নিয়ে চলে যাওয়ার। এবং যদি মনে হয় কি সিভিলাইজড ওয়েতে যেতে চাই, মারপিট, খুন, মার্ডার, রাহাজানি এসব না করে ভদ্রভাবে যেতে চাই একদম উচ্চতা শৃঙ্গে, তাহলে তোমাদের কাছে ভাই একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সিভিল সার্ভিসেস, আর না হলে পলিটিক্স। তো বলেই দিলাম, মারপিট, খুন, রাহাজানি এসব করতে, সব এগুলো তো ভালো দিক নয় না। আমাদের পক্ষে তো মিডল ক্লাস ফ্যামিলির লোকজনরা তো পারবে না এই কাজটা করতে। তুমি আজকে বাড়ি থেকে বলো আমি পলিটিশিয়ান হতে চাই, দেখো কি রিয়াকশন আসে তোমার ফ্যামিলি থেকে। তো তোমাদের কাছে একটাই রাস্তা আছে কিন্তু, সিভিল সার্ভিসেস, আর কোনো অপশনই নেই। ইউ ডোন্ট হ্যাভ এ থার্ড অপশন ইন ইউর লাইফ, যদি চাও এরকম। না চাইলে আলাদা ব্যাপার। নাও এতটাই বিশ্বাস করতো, যখন নিজের চাচাকে নিজে হাতে হত্যা করলো। তো একটা জিনিস মনে রাখবে, পাওয়ারে যদি কোনদিন কাজ যাও, যদি তোমার চাওয়াটা যাওয়া সত্যিকারের হয়ে যায় এবং তুমি পৌঁছাতে পারো সেই কেন্দ্রবিন্দুতে, যেটা পাওয়ার জন্য কোটি কোটি লোক যুদ্ধ করছে, একটা কথা বলি, এই কথাটা মনের চরমভাবে বিশ্বাস করো, কি প্লিজ কাউকে বিশ্বাস করো না। কিংশিপ নোজ নো কিনশিপ। রাজার পদটা, রাজা হওয়া সহজ, একজন মন্ত্রী হওয়া সহজ, ধরে রাখা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। একটা সম্পর্ক তৈরি হওয়া সহজ, ধরে রাখা কিন্তু খুব কঠিন, খুব কঠিন কাজ। রাজা হওয়া ইজি, টিকিয়ে রাখা খুব কঠিন। এমন একটা প্রফেশন যেখানে বাবা ছেলেকে হত্যা করছে, ছেলে বাবাকে হত্যা করছে, ওই একটা পদের জন্য। এ কাউকে ছাড়ে না, এ কারোর জন্য না। पॉलिटिक्स किसी का नहीं होता और पॉलिटिशियन भी किसी के नहीं होते। ये जितना जल्दी हो सके एहसास कर लो, आपके लिए अच्छा होगा। नाउ अलाउद्दीन खिलजी যখন সিংহাসনে বসেন, क्या हालत था, কিরকম পরিস্থিতি ছিল, লেটস দেখি কিরকম পরিস্থিতি ছিল। দেখো আমি বলবো প্রচন্ড ক্রিটিক্যাল সিচুয়েশন। কেন? প্রথম কথা, अलाउद्दीन खिलजी is now the Sultan of Delhi, सुल्तान ऑफ नॉर्थ इंडिया, मगर इसको कोई ट्रस्ट नहीं करता सर, कोई भी नहीं, কেউ ট্রাস্ট করে না। কেন? এই যে পদ্ধতিতে সিংহাসনে বসেছে না, আরে নিজের যে চাচাকে সব থেকে বেশি জান দিয়ে ভালোবাসতো তাকে মেরে সিংহাসনে বসেছে। তো কোনোদিনই যে নিজের চাচা যে তাকে সব থেকে বেশি ভালোবেসেছে তাকেই ট্রাস্ট করতে পারেনি, ঠিক, তাহলে তোমার মনে হয় যে তার নোবিলিটি বা আশেপাশের লোকজন ট্রাস্ট করবে? লোকজন লোকজন কি ভাবছে বল, কি আলাউদ্দিন যদি নিজের নিজের চাচার সাথে এই কাজটা করতে পারে, ঠিক, তাহলে আমরা তো কিছুই না, আমাদের তো জ্যান্ত পুড়িয়ে দেবে। ওকে কেউ বিশ্বাস করতো না, নোবডি ট্রাস্টেড হিম। সেকেন্ড, বিদ্রোহ। জালালের ছেলে, নিজের সন্তান আরক আলী খান, ঠিক, ও পাঞ্জাব এবং সিন্ধ, এই যে রুলার অফ পাঞ্জাব, সিন্ধ এন্ড মুলতান, এই পুরো সেকশনটার কিন্তু রাজা ছিল, মানে এক কথায় গভর্নর ছিল। ও কিন্তু নিজেকে স্বাধীন ঘোষণা করেছিল এবং প্রত্যেক মিনিট কাউন্ট করতো, কি কবে আমি আলাউদ্দিন খিলজিকে মারবো। তার কারণ কি, এর বাবার হত্যাকারী তো সন্তান তো প্রতিশোধ নেবেই। থার্ড, মঙ্গোলস ইনভেশন। তোমরা জানো এরা কতটা মারাত্মক হয়। মঙ্গোল, চেঙ্গিস খান তো নাম শুনেছো, ভয়ঙ্কর। মঙ্গলস একটা অন্য, দেখো অন্য লেভেলের ভায়োলেন্স সেট করতো। দেখো একটা জিনিস বলি, যুদ্ধে যুদ্ধে হিংসা হয়, যুদ্ধে লোক মরে,
অবশ্যই মরে, কিন্তু মঙ্গলসরা যখন কোনো গ্রামকে শেষ করে যেত না, মানে ভায়োলেন্স করে বা কোনো একটা আর্মির সাথে যখন যুদ্ধ করে বেরোতো ওখান থেকে, ওরা যে কাণ্ডগুলো করে যেত না, বিশেষ করে আমি ক্যামেরাতে বলতে পারবো না, সেন্সরশিপ না চলে আসে ইউটিউবে, সিরিয়াসলি বলছি, ভয়ঙ্কর, মানে ওয়ার্স্ট ইমাজিনেবল যদি কিছু তুমি ভাবতে পারো তাহলে সেটা, বা তার থেকেও খারাপ। প্লাস অন্যান্য, যখনই রাজা চেঞ্জ হয়, নতুন রাজা আসে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ছোট 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 যেসব রাজ্যগুলো ছিল, যারা একটা টাইমে অধীনতা স্বীকার করেছিল, তারা কিন্তু নিজেকে স্বাধীন ঘোষণা করে এবং বিদ্রোহ করে, করবেই, 100% করবে। তো বাংলা, উড়িষ্যা, মালবা, বুন্দেলখণ্ড, এরা সবাই নিজেদের স্বাধীন ঘোষণা করেছিল। তো পরিস্থিতি কিন্তু খুবই ক্রিটিক্যাল ছিল যখন আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসে। তুমি জানো এখানে একটা জিনিস, সমস্যা গুরুতর, কিন্তু দেখো লোকটা কতটা স্টেবল, ঠান্ডা মাথায় সমস্ত প্রবলেমকে ওয়াচ করলো আগে, দিয়ে একটা 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 করে প্রবলেম সলভ করলো। আলাউদ্দিন খিলজি, আমি তোমাকে একটা पॉलिसी बोलছি আজকে, তোমাদের জীবনে বিশাল কাজে লাগবে। अगर आपको लगता है ना कभी कि आप चारों ओर से फंसे हुए हो, चारों ओर से फंसे हुए हो, आप यहां से निकाल ही नहीं पाओगे, पूरी की पूरी एवरीवेयर जहां पे हाथ लगा रहे हो वहां पे चीजें बिगड़ रहा है, आप टेंशन मत लो। इसका दो कारण हो सकता है। পৃথিবীর একটা কথা মনে রাখবে, দ্য ওয়ার্স্ট টাইম ইন योर लाइफ ब्रिंग्स आउट द बेस्ट कैरेक्टर इन योरसेल्फ। सबसे बुरा वक्त, तुम्हारा जो सबसे बुरा वक्त आएगा ना, वो आपके अंदर से सबसे अच्छा कैरेक्टर बाहर निकाल कर आएगा। ये चीज याद रखना, बहुत इंपॉर्टेंट लाइन है सर। दूसरी बात, इसीलिए इसलिए बुरा वक्त बहुत जरूरी चीज है। दूसरी बात जो बहुत इंपॉर्टेंट है, कि अगर आपको ऐसा लगता है कि चारों ओर से प्रॉब्लम है ना, आप एक एक प्रॉब्लम को नोट करो, हर चीज कॉपी में, 1 2 3 4 5 6, बहुत तगड़ा तरीका बता रहा है। हर एक प्रॉब्लम को नोट करो और প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে ওয়ান বাই ওয়ান করে সলভ করা স্টার্ট করো। ট্রাই করে দেখো, ডেফিনেটলি ইউ উইল কাম টু কনক্লুশন। আমি কোনো পলিসি না টেস্ট করে কোনোদিন বলি না, করে দেখো, ম্যাজিক্যাল রেসপন্স আসবে। সিম্পল পেন অ্যান্ড পেপার নিয়ে লিখে রাখো। নাও সলভ কিভাবে করলো প্রবলেমস গুলোকে, দেখো চারটে পলিসিও নিয়েছিল, চারটে: কূটনীতি বা ডিপ্লোমেসি, উদারতা বা জেনারসিটি, ক্ষমতা বা পাওয়ার, বিশ্বাসঘাতকতা বা ট্রেচারি। তাহলে কি বললাম? ডিপ্লোমেসি, জেনারসিটি, পাওয়ার, ট্রেচারি, কূটনীতি, উদারতা, ক্ষমতা এবং বিশ্বাসঘাতকতা। দেখো একটা কথা বলি, আমি বারবার একটা জিনিস বলি, পকেটে সবসময় দুটো চটি রাখবে, অলওয়েজ রাখবে, একটা সোনার চটি, একটা চামড়ার চটি। যাকে যেরকম দেওয়ার তাকে সেরকম দাও। জীবনে দুভাবে বেঁচে থাকা যায়, একটা মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে যা বলছে सब सुन निच्छ, ये एक तरीका होता है। दूसरा, तुम ही बोल रहे हो, दूसरों को बोलने का मौका ही नहीं मिल रहा है, मतलब তোমাকে কিছু বলেছে, তারপর তুমি এমন একটা রেসপন্স দিয়েছো কি ও ও পুরো থেমে গেছে, স্টপ হয়ে গেছে, ও রেসপন্স দিতে পারছে না। যে কোনো একটা হয়ে বাঁচা যায়, ওই একটু কথা বলে কুঁথে বাঁচা সম্ভব নয়। আলাউদ্দিন খিলজি চারটে চপ্পল নিয়ে ঘুরতো, দুটো নয়। ওই জন্যই ওনাকে আমরা পড়ছি, আর আমাদের কেউ পড়ে না। তোমার খারাপ পছন্দ নাও লাগতে পারে আলাউদ্দিন খিলজিকে, হতেই পারে তোমার একদম পছন্দ না, হতেই পারে, শুনে রাখো।
एक चीज समझ लेना है, अंडरस्टैंड हिज ब्रेन, दिमाग। নাও এই যে ডিপ্লোমেসি কি করেছিল দেখ, যত হিন্দু রাজা ছিল এদের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য তাদের সমস্ত জমি যেগুলো জালালউদ্দিন খিলজির টাইমে দখল টাখল হয়েছিল এগুলো সমস্ত ফিরিয়ে দেওয়া হলো তোদের। এবার এতে কি হলো, এদের কনফিডেন্সটা পেয়ে গেল। দেখো সেম মেথড ব্রিটিশরা কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল ইউজ করেছে, সেম টু সেম জিনিস। কি করেছে এরা, जमींदारी सिस्टम। अब ये सिस्टम क्या है, जैसे ब्रिटिश भारत में आए, जैसे आए तुरंत तुरंत जो भी बंगाल में जो भी जमीन इधर उधर आसपास थे ना, वो सारे जमींदार को वापस कर दिया, सारे। तो ले लो। जमींदार बोला भाई साहब क्या हो रहा है, लूटा हुआ जमीन भाई साहब हमारा जमीन वापस दे रहे हैं। बोला ले लो रख लो, मगर यहाँ से पैसा चाहिए हमको, कुछ पैसा आप रखो कुछ पैसा हमको दे दो। इससे क्या हुआ, एरिस्टोक्रेसी खुश हो गई। तो जमींदार बोला अच्छी का जो बहुत अच्छी बात है, बहुत अच्छी बात है। লোকাল অ্যারিস্টোক্রেসি সাপোর্ট মিল গেয়া। তো এখন যখন সাধারণ মানুষের কাছে ব্রিটিশরা জমিদারের রক্ত চুষত, জমিদার কৃষকের রক্ত চুষত, কৃষক জমিদারকে গাল দিত, লোকের চোখে খারাপ জমিদার হতো। ব্রিটিশরা সবসময় সেফ জোনে ছিল, কোনোদিনই ওদের আমরা কিছু বলিনি। আরে বলবো কি, বুঝতেই তো পারেনি ওরা লুট করছে। আমরা তো দেখছি চোখের সামনে দেখি কি জমিদার লুট করছে। যদি চিরস্থায়ী বন্দোবস্ত পড়ো দেখবে জমির টোটাল করকে 11টা ভাগে ভাগ করা হতো, 10টা ভাগ একা ওরা নিত, 1 ভাগ জমিদারকে দিত। ওই 1 ভাগে জমিদার ওই রকম লাইফস্টাইল হাইফাই লাইফ লিড করতো। তাহলে ভাবো যে 10 ভাগ পেয়েছে সে কি কি ইনকাম করেছে। ক্লাইভ এত পয়সা ইনকাম করেছিল, নিজের বাবাকে রাজ্য গিফট। তুমি কি দাও বাবাকে, বাড়ি গাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ভিলা বাংলো, ক্লাইভ রাজ্য গিফট করে দিয়েছিল। বাবা এনার রাজ্য, इतना पैसा कमाया था ईस्ट इंडिया कंपनी के लोगों ने। যাই হোক, নেক্সট জেনারসিটি, উদারতা। প্রচুর দান ধ্যান করা প্রথম দিকে স্টার্ট করে। আর মেইন জিনিস যেটা ও করে, যেটার জন্য ও ফেমাস, কি প্রচুর সরকারি চাকরি দেয় মানুষজনকে, লার্জ নাম্বার অফ এমপ্লয়मेंट, लॉट ऑफ पीपल, बहुत नौकरी दी इसने। इससे क्या हुआ, लोकल आम आदमी को बहुत ज्यादा कॉन्फिडेंस इसको मिल गया। और एक बात, যুদ্ধ করতে হতো সৈন্যরা লুটপাট যা করতো, যা মাল লুট হতো আর্মিকে দিয়ে দিত, রেখে দাও। আর্মির জেনারেল, আর্মি সোলজার, আর্মির কমান্ডার সবাইকে দিয়ে দিত। এর থেকে কি হতো, আর্মি বিশাল খুশি, वेरी हैप्पी, मजे में है आर्मी। भाई साहब क्या बात है, सारा पैसा हमको मिल रहा है। पावर देखो, पावर में इसने क्या किया, जो हिंदू रूलर को जमीन, मैंने यहाँ पे कहा क्या कहा था कि जिसको जमीन वापस देना था दे दिया, पैसा जाके জমিদার ফেরত দিয়ে দিয়েছে, ঠিক আছে দিন। যে আলাউদ্দিন খিলজির পলিসিতে রাজি হয়নি তাকে মেরে দিয়েছে। পাতি কথা, ঠিক কি ভুল আসছি না, করেছে, জাস্ট এটাই বলছি। ডিপ্লোমেসিতে না ভুল ঠিক কথাটা বড় ইরেলেভেন্ট, জানো তো। না কোনো কিছু ভালো হয় না কোনো কিছু খারাপ হয়, প্রত্যেকটা পার্সপেক্টিভের ব্যাপার। পার্সপেক্টিভ, একটা টাইমে তুমি ভেবে দেখো না, তোমার কোনো এক বন্ধু যে তোমার সময় কোনো না কোনো সময় তোমার কাছে খুব ভালো ছিল, পরে সে খুব খারাপ হয়ে গেছে, তাহলে বলো তোমার চোখ খারাপ ছিল না ওর চরিত্র খারাপ ছিল, কোনটা ঠিক? এই উত্তরটা যদি বার করতে পারো তাহলে মেনে নেব কি ডিপ্লোমেসিতে ভালো খারাপ হয়। নাও পাওয়ার, আচ্ছা ট্রেচারি, এইটা তো আমার দারুণ লেগেছিল। যখন জালালউদ্দিন খিলজির নোবেলস, যারা আলাউদ্দিন খিলজিকে পাওয়ারে আসতে সাহায্য করেছিলেন, যখন আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসে, তখন স্বাভাবিক তারা ভেবেছে কি
যে আলাউদ্দিন এবার আমাদের একটা ভালো পজিশন দেবে, একটা टॉप क्लास पोजीशन আমরা পাবো। मगर दुख की बात यह है सर, जब ये लोग पहुंचे अलाउद्दीन खिलजी के पास और बोले कि सर हमको पोजीशन चाहिए। कैसा पोजीशन? बोला आपने इतना मदद किया, आपको तो थोड़ा बहुत तो आप कुछ दोगे? बोला हाँ जरूर देंगे। आर्मी को बोला इनको सबको अरेस्ट करो। बोला काहे? बोला जिंदा जला डालो, বার্নড অ্যালাইভ। আলাউদ্দিন খিলজি অনেককে করেছে এটা, জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। তুই বলছে কেন আমরা যে আপনাকে সাহায্য করলাম, এই যে আপনি যে সুলতান হয়েছেন তো আমরা সাহায্য করেছি বলেই। বলছে अलाउद्दीन खिलजी का जवाब सुनो, जब तुम जलाल का हो नहीं पाए हमारा कैसे हो गए? বলছে তুমি তো জালালউদ্দিন খিলজি তো হতে পারোনি, নিজের লোক, ও তো এত কিছু করেছিল তোমাদের জন্য, তাও তো গাদ্দারি করেছো। তাহলে এই জিনিসটা আমার সাথে করবে না তার কি গ্যারান্টি আছে? तो आप लोगों का मरना तय, वो तो हमने यूज किया था। सोचिए ट्रेजरी। तो ये 4 प्रिंसिपल डिप्लोमेसी के बहुत ही इंपॉर्टेंट प्रिंसिपल, डिप्लोमेसी, जेनरॉसिटी, पावर एंड ट्रेचरी, चारटे अप्लाई करे हो टू टारगेट हिज एनिमीज। নেক্সট কাজ, এক জয়নিং এর 1 মাসের ভেতরে, জাস্ট জয়েন করার 1 মাসের ভেতরে হিউজ आर्मी পাঠায় अरकली खान एरियाते एवं बाध्य करे के सरेंडर करते और बाद में इसको मार डालता है अरकली खान को। জালালের আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং পরে তাকে হত্যা করে। মঙ্গল ইনভেশন কিন্তু চরমভাবে আটকায়। মঙ্গল ইনভেশনটা বুঝতে গেলে এটার মঙ্গল পলিসি পড়তে হবে, যেটা আমি এই মানে সেকেন্ড ভিডিওতে আমরা অলরেডি আমরা করাবো। এটুকু আপাতত শুনে নাও, অসাধারণ মেকানিজম তৈরি করেছিল মঙ্গলদের আটকানোর জন্য। বলবো আমি, অবশ্যই ওয়েট করো, অবশ্যই ডিসকাস করবো। एक चीज आपको कह रहे हैं, इसने एक टाइटल लिया था जिसको कहते हैं सिकंदर सानी বা সেকেন্ড আলেকজান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। ইনি উপাধি গ্রহণ করেন দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারে সানি। আমার কোয়েশ্চেন হচ্ছে ওয়াই, কেন এই রাজাদের ভেতর উপাধির কালচারটা কেন, ওয়াই? দেখো একটা কথা বলি তোমাকে, इंसान का कोई इज्जत नहीं होता, कोई इज्जत नहीं होता, उसका काम का इज्जत होता है, काम का। মানুষের সম্মানই নেই। কে বলেছে মানুষের সম্মান আছে? জিরো। আই উইল প্রুভ ইট টু ইউ, আই উইল প্রুভ ইট টু ইউ। একটা নাম নিচ্ছি, স্বপন কুমার। দেখতে পাচ্ছ বোর্ডের নামটা, স্বপন কুমার, তাই তো? স্বপন কুমার বলছে কি কি কথা বলছে, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সৎ থাকাই ঠিক আছে সব থেকে ভালো পন্থা। শুনলে তুমি, আমি তোমায় বললাম স্বপন কুমার বলেছে, স্বপন কুমার, ব্র্যাকেটে আইএএস লিখে দাও, খেলাটাই ঘুরে যাবে। আইএএস স্বপন স্যার, হ্যাঁ সত্যি স্বপন স্যার সত্যি দারুণ কথা বলেন। এই সাধারণ কথাই দারুণ কথা হয়ে যাবে। ইসকো कहते हैं পাওয়ার। সাধারণ কথা, কি ভালো লোক, কি ভালো লোক, আহা হা হা, দারুণ লোক। নর্মালি তো জিজ্ঞেস করলো কোন অফিসের স্টাফকে, দাদা আপনি কেমন আছেন, ভালো আছেন? সাহেব জানো আজকে আমাকে জিজ্ঞেস করছিল, কি ভালো বড় মনের মানুষ। इसको कहते हैं क्या, पता है क्या कहते हैं? पावर। একটা কথা বলি, इंसान का औकात पता लगता है उसकी शत्रु से, और संगत से उसका चरित्र पता लगता है। कि बोलना, इंसान का औकात पता लगता है उसकी शत्रु से
और उसके चरित्र पता लगता है उसकी संगत से। অর্থাৎ একটা মানুষের শত্রু অকাদ বুঝবো কি করে, তার শত্রু কে আছে সেটাকে দেখে। আর একটা মানুষের চরিত্র বুঝবো কি করে, তার বন্ধু কি আছে দেখে। বাংলায় যদি বলি, খুব ইম্পর্টেন্ট। নাও এই টাইটেল গুলো কেন নাই, ওয়াই? দেখো वजह ये है স্যার, অশোকও নিয়েছিল দেবানম প্রিয়দর্শী। এগুলো হচ্ছে সুপারফিশিয়ালি নিজের ওজন বাড়ানো, নামের পিছনে বড় টাইটেল শুনেই যেতে পারে বাপরে অশোক দেবানম প্রিয়দর্শী, একদম বিলাভেড অফ গড, ঈশ্বরের একদম প্রিয় মানুষ, ওনার গায়ে হাত দেওয়া যাবে না। বলবান নিহবতে খুদাই জিল্লে ইলাই, এই যে খেলাটা না, এটাকে বলে কসমেটিক সাইকোলজি। ঠিক আছে, সরি, ভেরি সরি, এটাকে বলে কসমেটিক ডিপ্লোমেসি। নাও it alters the behavioral psychology of the people. सोचिए आप, ये सारे नाम ये रखते थे। अलाउद्दीन खिलजी तो ये भी तय किया था कि एक नया धर्म खोलते हैं। नेहात नेहात কাজী আলাউল মুলক, যে হিস্টোরিয়ান বার্নির যে কাকা, খুব ওনার অ্যাডভাইজার ছিলেন এবং ওনার প্রাইম মিনিস্টারও ছিলেন, ওয়াজিরও ছিলেন, ওকে কি বলেন, তুমি কি পাগল হয়ে গেছো, নিজের ধর্ম খুলতে চলেছো, বন্ধ করেছো। আলাউদ্দিন খিলজি নিজে রিলিজিয়ান লঞ্চ করতেন, অশোক করেছিল ধাম্মা, আকবর করেছিল দিন হিলাই, আলাউদ্দিন খিলজি কিছু একটা করে দিত, আল্লাহুল ইলাহি ফিলাই কিছু একটা বানিয়ে দিত। বুঝতে পেরেছ? নাও কন্ট্রিবিউশনস, আলাউদ্দিন খিলজির অবদান কি কি? 1 নম্বর, সাম্রাজ্যবাদ নীতি, ইম্পেরিয়ালিস্টিক পলিসিস, প্রশাসনিক নীতি, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস, বাজার নীতি, বাজার দর নিয়ন্ত্রণ নীতি, মার্কেট পলিসিস, মঙ্গল নীতি, রাজস্ব নীতি, ফিসকাল পলিসি। তো আমরা প্রত্যেক কটা নীতি ইন্ডিভিজুয়ালি স্টাডি করব। তবে আজকের ক্লাসটাতেই প্রথম যে এপিসোডটা আমি শুট করছি, এটাতে আজকে শুধু ইম্পেরিয়ালিস্টিক পলিসিসটুকু পড়াবো। 1, 2, 3, 4, 5 আসবে নেক্সট ভিডিওতে। যারা আমাদের ফলোয়ার আছো, যারা প্রত্যেকটা ভিডিওতে ক্লাস করছো, তারা অবশ্যই কমেন্ট করো, আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে পারো, বিকজ আই লাভ মাই ফলোয়ার্স very straight, and thank you a million times for watching and loving and caring us. চলো, ইম্পেরিয়ালিস্টিক পলিসি অফ আলাউদ্দিন খিলজি খুব ইউনিক, অনন্য সাম্রাজ্যবাদী ছিলেন, খুব ইউনিক ছিলেন, বড় বড় ডিফারেন্ট ছিলেন সত্যি। মানে আমি সাম্রাজ্যবাদী অনেক হিস্ট্রিতে অনেক ক্যারেক্টার দেখেছি, ये भाई साहब कुछ अजीब ही था यार, गजब था, একদম ডিফারেন্ট, কারোর মতো নয়, কারোর মতো না, এর নিজের মতো, এর থট প্রসেস নিজস্ব, এর অ্যাটাক প্রসেস নিজস্ব, মানে পুরো পুরো একটা ডিফারেন্ট ইকোসিস্টেম আলাউদ্দিন খিলজির, একদম ডিফারেন্ট একটা ইকোসিস্টেম। বলছি কিরকম, দেখো ভারতবর্ষকে আমি দুটো ভাগে, সাধারণভাবে যদি দুটো ভাগে ভাগ করি, একটা নর্থ ইন্ডিয়া, একটা সাউথ ইন্ডিয়া। আমি গুজরাট নর্থ ইন্ডিয়াতেই রাখলাম, একটা নর্থ ইন্ডিয়া, একটা সাউথ ইন্ডিয়া। তো এই যে নর্থ ইন্ডিয়া, উনি কি করেছেন, গুজরাট, রণথম্বোর, চিত্তোর, সিওয়ানা, জালোর, এই জায়গাগুলো পুরোটা কিন্তু, এই যে গুজরাট দখল করেছেন 1298, জালোর, তারপর রণথম্বোর করেছেন 1301, চিত্তোর 1303, সিওয়ানা 1308, জালোর 1310 দখল করেছেন। এবং এই প্রত্যেক কটা এলাকাতে উনি কিন্তু ডাইরেক্ট কন্ট্রোল মেনটেন করতেন, কোথাও কোনো রাজার কিন্তু উনি অস্তিত্ব রাখেননি। কিন্তু যদি তুমি সাউথ ইন্ডিয়ার কথা দেখো, ঠিক পলিসিটা একদম অপোজিট, একদম অপোজিট। কি, সাউথ ইন্ডিয়াতে কাকাটিয়া ছিল, পান্ডিয়া ছিল, হয়সালা ছিল, যাদবাস ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে
আইদার এদের সাথে কোথাও যুদ্ধ হয়েছে, তো কোথাও ভাসাল স্টেট হিসেবে হয়েছে, যা টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়েছে এবং রাজাকে বলেছে তুমি আমার সিজনিটি, অর্থাৎ আমি রাজা, তুমি এটাকে অ্যাকসেপ্ট করো, আমাকে বছরে বছর এতগুলো করে টাকা পাঠাও, আমি তোমার হাত দেবো না, তুমি তোমার এলাকা নিজের মতো শাসন করো। কিন্তু কেন? क्वेश्चन হচ্ছে কেন? वाई? एक इंसान, एक देश, मगर अलग अलग ट्रीटमेंट। এটা বুঝতে গেলে তোমাদের একটা মজার জিনিস বুঝতে হবে, জানো তো? কি বলো তো? যে তোমাদের সিলেবাসে পলিটিক্যাল সায়েন্স না থেকে কেন পলিটি থাকে, ইকোনমিক্স না থেকে কেন থাকে ইকোনমি? কারণ থিওরি আর অ্যাপ্লিকেশন দুটো অনেক আলাদা জিনিস। एप्लीकेशन वो चीज होता है, वो चीज जो कंप्लीटली अलग होता है। when you apply something, when you apply something, তোমাকে কিন্তু লোক বুঝে, জায়গা বুঝে, জিনিস বুঝে অ্যাপ্লাই করতে হবে। একটা পলিসি যেটা একজনের উপর কাজ করছে, তুমি এক্সপেক্ট করো না সেটা আর একজনের উপর কাজ করবে। আজকে যদি তুমি পভার্টি লাইনের দাগটা টানো, ধরো আমেরিকার কথাই যদি বলি, আমেরিকাতে কেউ যদি, যার কাছে গাড়ি নেই সে গরিব, যার কাছে গাড়ি আছে সে মোটামুটি ভাবে বড় লোক, অর্থাৎ গাড়ি নেই বিপিএল, গাড়ি আছে एपीएल। এই सेम নিয়মটা ভারতবর্ষে লাগু করো তো, 90% इंडियंस रोड पे आ जाएंगे, बीपीएल हो जाएंगे। তো আলাদা, ভারতে যখন তুমি গরিব ক্যালকুলেট করবে তখন চিন্তা ভাবনা অন্যরকম হবে। এটাকে বলে অ্যাপ্লিকেশন। গরিব সব জায়গাতে আছে, কিন্তু পোভার্টি লাইন এক এক জায়গায় এক এক রকম। এটাই ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি। পলিটিক্যাল সায়েন্স পড়ে তুমি, ইউ ক্যান বি আ ভেরি গুড টিচার, দ্যাট ডাজন্ট মেক্স এন এক্সপার্ট ইন ইন্ডিয়ান পলিটি। পলিটি হ্যাঁ অ্যাপ্লিকেশন। তো আলাউদ্দিন খিলজি বুঝতে পেরেছিল কি, নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যেহেতু এটা আমার কাছে, আমার এটাকে ডাইরেক্ট কন্ট্রোল করা সম্ভব, কিন্তু সাউথ ইন্ডিয়া আমার থেকে অনেকটা দূরে, আমি দখল করলেও বেশি দিন ধরে রাখতে পারবো না, অতএব আমার এখানে দখলের অ্যাটেম্প্ট নেওয়ারই প্রয়োজন নেই। এই জন্য ক্লাস শুরুর আগে বলেছিলাম, শিক্ষা থাকলে যে বোধ থাকবে এরকম নয়। সাউথ ইন্ডিয়া নিয়ে ঔরঙ্গজেব 17 বছর সাউথ ইন্ডিয়ায় যুদ্ধ করেছে, লাস্টে এটা বুঝতে পারছিল না কার সাথে যুদ্ধ করছে, চরম শিক্ষিত ছিল। না, এবার নর্থ ইন্ডিয়ান এক্সপিডিশন গুলো একটা একটা করে স্টাডি করবো। শুরু করি গুজরাট দিয়ে। গুজরাটের রাজার নাম ছিল রায়কারণ বাঘেলা, রাজপুত। আর খুব ইম্পর্টেন্ট, গুজরাটের লোকেশন খুব সিগনিফিকেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পোর্ট, প্রচন্ড বড়লোক, রিচ অ্যান্ড প্রসপারাস, বিদেশে রপ্তানির, ওয়েস্টার্ন ট্রেডের এখনো এখনো ইন্ডিয়ার সব থেকে মেজর মেজর শিপমেন্টস, বড় বড় প্রজেক্ট, ডিফেন্সে হেলিকপ্টার আসলে, অ্যাপাচি হেলিকপ্টার গুজরাট পোর্ট দিয়ে আসলো। তো গুজরাট পোর্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট অ্যান্ড দ্য, মানে কি বলবো তো, ভাইটাল অর্গান অফ ট্রেড ফর ইন্ডিয়া। এবার ব্যাপার হচ্ছে, গুজরাট সেদিনও ছিল, আজও আছে, হয়তো পরেও থাকবে। এবার ঘটনা হচ্ছে, খিলজি জানতো যে যদি আমাকে ইন্ডিয়া দখল করতে হয়, যদি আমাকে এলাকাগুলো ক্যাপচার করতে হয়, আমার দরকার পয়সার, आई नीड मनी। और पैसे के लिए, अगर हमको पैसा चाहिए तो पैसा हमको गुजरात दे सकता है। देखिए, तो खिलजी ने क्या किया, सडन और सरप्राइज अटैक किया উইদাউট এনি ওয়ার্নিংস। দেখো কি করেছিল গুজরাটে, অদ্ভুত ভাবে। প্রথম কথা, এটা দিল্লি, আমি যদি গুজরাট যাই, আমার কাছে এই রাস্তাটা আছে ডাইরেক্ট, আমি এই রাস্তাটা দিয়ে যাবই না, আমি ঘুরে এইভাবে ঢুকবো, এমপির বর্ডার হয়ে, এই আরেকটু ব্যাকা হবে, এইভাবে মালওয়া হয়ে এমপির বর্ডারে এইভাবে ঢুকবো। প্রথম কথা, এই নিউ রুট দিয়েও এসেছিল, এবং ওরা কিন্তু ওরা যখন গুজরাটে ঢোকে না, খিলজির আর্মি বেশেই ঢোকেনি, এরা সাধারণ একজন ট্রেডার হিসাবে বেশ কিছু জন বনাই করে নর্মাল গুজরাটের ভিতর ঢোকে।
এবং আস্তে আস্তে ঘুরতে থাকে ভেতরে। হঠাৎ করে খিলজি ने सिग्नल किया। एक्चुअली खिलजी দুজন बेस्ट जनरल उलूग खान और नुसरत खान के पाठिয়েছিল। फटाक से इसका आर्मी ने तुरंत एकदम तुरंत ऐसा अपना चद्दर फेंका, तलवार निकाला और सडनली दे स्टार्टेड अटैकिंग द फोर्सेस ऑफ रायकर एंड बाघेला। बाघेला को भनक तक नहीं लगा। बाघेला वाज कम्प्लीटली अनप्रिपेयर्ड, কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ডই ছিল না। হঠাৎ করে দেখছে এরকম ধরনের একটা ধরাম করে ঘটনা ঘটে গেল। কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড। তো বাঘেলা কি হেরে গেল? হেরে গেল, স্বাভাবিক হারবেই। এবং পরে যেটা দেখা গেল যে বাঘেলা মধ্যপ্রদেশে মহারাষ্ট্রের দেবগিরি নামক একটা জায়গা, যেখানে আগে আলাউদ্দিন খিলজি লুট করেছিল। আর শত্রু বন্ধু হয়। আলাউদ্দিন খিলজি দেবগিরি লুট করেছিল, রামচন্দ্র রুলার ছিল দেবগিরির। ওর কাছে গিয়ে আশ্রয় নেয় এবং যেটা দেখা যায় যে এই রায়কারণ বাঘেলার বউ কমলাবাইকে বিয়ে করেছিল আলাউদ্দিন খিলজি। আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে স্যার এটা কি ঠিক হলো? বিয়ে করা কি উচিত এইভাবে অন্যের বউ? এ তো অন্যায়। আচ্ছা, একটা কথা বলি, অবশ্যই অন্যায়, কোনো ডাউট নেই এটা নিয়ে। কিন্তু তুমি কি জানো বা ভেবে দেখেছো কেন এরকম না একটা রাজা না, একাধিক রাজা একই রকম কাজ করেছে? আকবরও করেছিল, बैराम खाনের ওয়াইফকেই তো বিয়ে করেছিল। অনেকেই জানো না এটা। हाँ, बैराम खान की बीवी के साथ शादी किया था अकबर ने। काहे के लिए किया था? वाई? क्यों? शौक है, शादी करना शौक है ना? मेन कारण बोली, देखो किसी के साथ अगर शादी हो जाए ना आपका, तो उसके साथ एक रिश्ता बन जाता है, आपका रिलेशनशिप। যতই হোক, আফটার ম্যারেজ হি অর শি বিকামস পার্ট অফ ইউর রিলেশন, তোমার সম্পর্কের ভেতরে চলে আসে সে। তাই তার কাছ থেকে বিদ্রোহ হওয়ার চান্সেস কিন্তু অনেকটা রিডিউস হয়ে যায়, কমে যায়। প্লাস তার রয়্যাল লাইফ, সেই রাজার যে লাইফস্টাইল, হাইফাই লাইফস্টাইল, এগুলো সমস্ত কিছু মেনটেন থাকে। এই কারণের জন্য দেয়ার ওয়াজ আ কাল্ট অফ ম্যারিং দ্য ওয়াইফস অফ দ্য কিংস। বুঝতে পেরেছো তো? যাতে সেকেন্ডারি কোনো রিভোল্ট না হয়, ওই জন্যে অনেক ক্ষেত্রে রাজারা কিন্তু এরকম স্টেপস নিতেন। নাও রণথম্বোর 1301। রণথম্বোর একটা কথা বলি, पूरी भारत में सबसे साहसी, पूरी राजपूत कौम ही आर वेरी ब्रेव, दे आर वेरी ब्रेव कम्युनिटीज, प्रचंड साहसी হয় তারা। তার ভেতর ওয়ান অফ দ্য মোস্ট ब्रेवेस्ट पीपल आर द राजपूत्स ऑफ रणथंबोर। भाई सब शेरों का जगह है, यहाँ पे जाओगे ना घूमने और रोड पे ऐसे शेर घूमते हैं। रणथंबोर, यहाँ का जो राजा था हमीर देव चौहान, because I have friends who are Chauhans, they are very good people, very good, बहुत अच्छे लोग होते हैं, बहुत अच्छे लोग होते हैं। और জবান কে একদম পক্কে। সত্যি কথা, এই জিনিসটা আমি দেখেছি। ওরে মুখের কথার বিশাল নাম। ভেরি স্ট্রং হিল ফোর্ট, বিশাল একদম হিলের ওপর বিশাল বড় ফোর্ট, এবং এটা ধরেই নেওয়া হতো কি এটার পতন হওয়া সম্ভব নয়। রণথম্বোরের পতন মানে অন্য একটা ব্যাপার। তো এই হামিদ দেওয়ার অ্যাকচুয়ালি কি হয়, খিলজির এগেন্স্টে তো অনেকেই রিভোল্ট করেছিল। তো মঙ্গল কিছু রিবেলস, মোহাম্মদ শাহ অ্যান্ড খবরু শাহ, এরা কিন্তু খিলজির কাছে এসে হামিদ দেবের কাছে এসে আশ্রয় নেয় এবং হামিদ দেব এদের আশ্রয় দেয়। তো अलाउद्दीन खिलजी सिंपल बोलेছিলেন হামিদ देवকে কি वापस दे दो यार, वो जो तुम्हारे पास जो लोग हैं वो मेरे शत्रु है, उनको वापस दे दो। और हामिद देव ने कहा कि नहीं भाई साहब, राजपूत का जवान है, राजपूत का जवान है, हमें एक बार जवान दे देते तो वापस नहीं लेते। तो এরা আমাদের আশ্রিত,
আমি এদের কোনোদিন আপনাকে ডেলিভার করব না, কারণ আমি এদের প্রোটেক্ট করার वचन দিয়েছি। मैंने जबान दे दिया, मैंने वचन दिया कि मैं इनका रक्षा करूंगा। तो एट एनी केस नहीं होगा, एंड दिस लीड्स टू वार। আলাউদ্দিন খিলজি হামিদ দেবের উপরে ওয়ার ঘোষণা করে অন রণথম্বর। প্রথমে জেনারেল উলুগ খান আর নুসরাত খানকে পাঠায়, কিন্তু দুজনাই ফেল করে। নুসরাত খান একটা বড় ওই স্টোন থ্রোয়িং মেশিন, তোমরা হয়তো জানো, ক্যাটাপল্ট বলে, যদি ছবিতে এখানে থাকে আমি রেখেছিলাম, এই যে এরকম বড় লাঠির দোকায় ইয়ে থাকে, পাথর থাকে, ট্রেনে পাথর উড়ে যায়। তো ওটা শুট করার টাইমে কোনোভাবে কিন্তু লেগে নুসরাত খান মারা যান আহত হয়ে। এই খবরটা যখন আলাউদ্দিন খিলজির কাছে পৌঁছয়, আলাউদ্দিন খিলজি প্রচন্ড ডেসপারেট হয়ে যান, বিকজ नुसरत एंड उलूग वर हिज बेस्ट जनरल्स। अलाउद्दीन खिलजी ने सोचा कि अब हमको हमको खुद जाना है, तो इसने अपना आर्मी उठाया और खुद चल पड़े टुवर्ड्स रणथंबोर। तो जब वो बंदा रणथंबोर पहुंचता है, ठीक है, আলাউদ্দিন খিলজি ফোর্টের দিকে তাকিয়ে আছে এরকম করে, বিশাল পাহাড়, তার উপর ফোর্ট। আলাউদ্দিন খিলজি দেখছে কি একে গায়ের জোরে হারানো যাবে না। হামিদ দেবকে হারাতে গেলে, হামিদ দেবকে যদি হারাতে হয়, ইংলিশ ডিকশনারি সব থেকে পাওয়ারফুল একটা অ্যালফাবেটের ইউজ করতে হবে, সব থেকে শক্তিশালী একটা অ্যালফাবেট, যেটা হচ্ছে এইচ। एच फॉर हेड एंड एच फॉर हैंड, दो चीज का यूज करना है। तो इसीलिए इसने एक स्ट्रैटेजी लिया, एक स्ट्रैटेजी, दूसरा ट्रेचरी। मैं आपको बता रहा हूं। पहली बात, বড় বড় স্টোন ক্যাটাপল্টস বা ম্যাঙ্গানিজ বলা হতো, এই জিনিসগুলো নিয়ে আসে, যেগুলো কনস্ট্যান্ট বড় বড় পাথর থ্রো করবে, যাতে দেওয়ালে গিয়ে পাথরগুলো জোরে জোরে লাগে এবং দেওয়ালটা ভেঙে ভেঙে পড়ে। কিন্তু ফোর্ট হামিদ দেবের এতটাই স্ট্রং ছিল যে দিস ম্যানজানিক্স বিকেম আনঅপারেশনাল, পারছিল না, পাথরগুলো গিয়ে লাগছে তো দেওয়ালে, ভাঙছে না। তখন আলাউদ্দিন খিলজি এইখানে, আমি বড় অবাক লেগেছিল ওকে আমার, একটা পলিসি নাই যেটাকে বলে লং টার্ম ব্লকেড স্ট্র্যাটেজি, বা এটার আরেকটা নাম হচ্ছে স্কর্চড আর্থ পলিসি। দীর্ঘমেয়াদী অবরোধ কৌশল, দীর্ঘমেয়াদী অবরোধ কৌশল ব্যবহার করা স্টার্ট করে। কি জিনিস এই দীর্ঘমেয়াদী অবরোধ কৌশল? চিত্তোর ফোর্টকে, এই যে এটা যদি ফোর্ট হয়, এটাকে চারিধার দিয়ে ঘিরে এর আর্মিরা কিন্তু বসেছিল, চারিধার দিয়ে ঘিরে, এবং 8 মাস অপেক্ষা করেছে, না কাউকে বেরোতে দিয়েছে, না কাউকে ঢুকতে দিয়েছে। তো যখন এতেও কাজ হচ্ছে না, এতেও চিত্তরের মনোবল ভাঙতে পারছে না, হামিদ দেবকে, সরি, রণথম্বরের মনোবল ভাঙতে পারছে না, হামিদ দেবের মনোবল ভাঙতে পারছে না, তখন এরা নেক্সট স্টেপ নেয়। জাহাঙ্গীর তো এই, মানে অ্যাকচুয়ালি জাহাঙ্গীর শাহজাহানকে পাঠিয়েছিল একবার হিমাচলে, জ্বালামুখী টেম্পল বলে একটা টেম্পল আছে, ওর পাশে একটা ফোর্ট আছে, কাংড়া ফোর্ট বলে, ওটাকে ক্যাপচার করতে। ওখানেও তাই একই কেস, 14 মাস আটকে রেখেছিল, কিন্তু ওখানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিল, ফোর্টের লোকজন খেতে না পেয়ে পেয়ে ঘাস সিদ্ধ খাচ্ছিল, পরে ওরা সারেন্ডার করে। রণথম্বরেতেও সারেন্ডার করছিল না। তখন একটা বিশাল বড় ভুল, ভাগ্য খারাপ বা অন্যায়, যাই বলো তুমি, হামিদ দেবের সাথে হয়ে যায়। সেটা বুঝতে গেলে তোমাকে কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে কিভাবে ঠকিয়েছিল, ট্রেচারি কিভাবে করেছিল, কিভাবে আলাউদ্দিন খিলজি ক্যাপচার করেছিল হামিদ দেবকে ঠকানোর থ্রু দিয়ে। দেখো বলি, প্রথম কথা,
হামিদ দেবের আর্মিতে ভীম সেনা বলে একজন ছিল, যে ছিল ওর আর্মির জেনারেল। হামিদ দেবের একজন খুব কাছের মিনিস্টার ছিল, যার নাম ছিল ধরম সিনহা, এবং ইনারি খুব ক্লোজ একজন নর্মাল আর্মির অফিসার, তার নাম ছিল রতিপাল। এবার এই যে ধরম সিনহা, ইনি করাপ্টেড ছিলেন, এবং অস্বাভাবিক করাপশনের কারণে যখন হামিদ দেব জানতে পারেন, ইনাকে পানিশমেন্ট দেন, ঠিক আছে, যে ইনাকে অন্ধ করে দেয়া হয় এবং ক্যাস্ট্রেট করে দেয়া হয়, পুরোপুরিভাবে অন্ধ করে ক্যাস্ট্রেট করে দেয়া হয়। এই ঘটনাতে যেহেতু রতিপালের সাথে ধরম সিনহার সম্পর্ক খুব ভালো ছিল, রতিপাল কিন্তু এই শাস্তিটাকে মেনে নিতে পারেন। বললো, ছি ছি ছি, হামিদ দেব রাজা হতে পারে, তো এইরকম কষ্ট দিয়ে মারলো, অন্ধ করে দিল, ক্যাস্ট্রেট করে দিল, এটা মেনে নিতে পারবো না। এবং এই ক্ষোভে আলাউদ্দিন খিলজিকে রতিপাল সিক্রেটলি কন্ট্যাক্ট করে এবং তাকে দুর্গের কিছু সিক্রেট লোকেশন অ্যান্ড টাইমিংস গুলো ইনফরমেশনটা দিয়ে দেয়। আলাউদ্দিন খিলজি সঙ্গে সঙ্গে ফোর্ট অ্যাটাক করে, সেই উইক পয়েন্ট গুলোতে ক্যাটাপল্ট গুলো সাজিয়ে সেইগুলোতে স্ট্রাইক করা স্টার্ট করে, বিকজ ফোর্টের কোন কোনগুলো উইক পয়েন্ট সেটা কিন্তু রতিপাল বলে দিয়েছিল, আর সিক্রেট কিছু এন্ট্রি গেট ছিল সেগুলো বলে দিয়েছিল। ফোর্টের ভেতর খিলজির ফোর্সেস ঢুকে যায়, ঢুকে গিয়ে মেন গেট খোলা স্টার্ট করে দেয়, চারিদিক থেকে এবার খিলজির ফোর্সেস ঢোকা স্টার্ট করেছে। তখন হামিদ দেব বুঝতে পেরে গেছিল কি আর সম্ভব নয়, ফোর্ট has gone, the fall has started. তো রাজপুত মহিলারা বিশাল বড় একটা আগুন জ্বালায়, শেষবারের মতো সবাই লাল কাপড় পরে ঝাঁপ মারে, জহার, সুইসাইড। কারণ সালতানেটের সোলজাররা তুলে নিয়ে গিয়ে কি করবে তোমরা তা বুঝতেই পারছো, ওর থেকে মরে যাওয়া ভালো। যখন সব দখল হয়ে গেল, গোটা দাও দাও করে জ্বলছে, গোটা ফোর্ট, চারিদিকে পোড়া গন্ধ। আলাউদ্দিন খিলজি ঢুকেছে ভেতরে, রতিপাল এসছে যে স্যার আমার পুরস্কারটা। আলাউদ্দিন কি বলে, এদিকে এসো রতিপাল, তুমি না থাকলে তো আমরা জিততেই পারতাম না। फिर अलाउद्दीन खिलजी अपना आर्मी के ऑफिसर को बुलाता, बोले इधर आओ, इसको पकड़ो, उल्टा टांगो और जिंदा जला डालो। रतिपाल बोलो, वाई भाई सर, तू अमीर देव का हो नहीं पाया, मेरा कैसे होगा। एंड रतिपाल was gone into ashes, ছাই হয়ে গেছে। নেক্সট চিত্তোর 1303, মেওয়ারের রাজধানী, রাজপুত অহংকারের প্রতীক, রাজপুতদের শক্ত ঘাঁটি, এবং রাজার নাম রতন সিং অফ সিসোডিয়া ডাইনেস্টির। সাধারণভাবে লোকে বলে কি ইনারি ওয়াইফের নাম ছিল রানী পদ্মিনী। রানী পদ্মিনী নাকি এত সুন্দর ছিলেন, আলাউদ্দিন খিলজি সেই লোভে লোভে গেছিলেন। আমি জানি না কতটা ঠিক, বাট আমার মনে হয় না এটা অ্যাকচুয়ালি পসিবল। अलाउद्दीन खिलजी थोड़ी ये सब अभाव ছিল, मेन कारण था पैसा। चित्तौड़ का लोकेशन बहुत स्ट्रेटेजिक है, अगर आप मैप खोल के देखोगे, इफ यू हैव कैप्चर्ड चित्तौड़, गुजरात में डायरेक्ट एंट्री मिलेगा आपको, स्ट्रेट एकदम। যাই হোক, এখানেও একই স্ট্র্যাটেজি, মানজানিক, লং টার্ম ব্লকের টেকনিক অ্যান্ড বিশ্বাসঘাতকতা, তিনটেই ব্যবহার করে, এবং ফাইনালি একই পলিসিতে রতন সিংকে হারানো হয়, এবং এখানেও রানী পদ্মাবতী এবং তার সমস্ত আরো মহিলারা জহার করে এবং সুইসাইড করে। জালোর যখন গুজরাট শেষ, गुजरात बाघेला शेष खत्म, माने गुजरात तो गॉन, रणथंबोर खत्म, चित्तौड़ खत्म, द बिगेस्ट पिलर्स ऑफ वेस्टर्न स्ट्रॉन्ग होल्ड सब कटा पड़े गए। जलोर तो वैसे भी बिना कॉन्फिडेंस के जल रहा था। एक साइकोलॉजिकल गेम खेले
अलाउद्दीन खिलजी। और निजेर काजेर लोक गुलबाहिश्त ओके पाठाय, गुलबाहिश्त मेड। तो और जीत जाते हैं। देखो एक चीज आपको बता रहे, एक मजे की बात। যখন প্রাচীন ভারতে যখন প্রথমবার আলেকজান্ডারের সাথে গ্রিসের যুদ্ধ হচ্ছে, তার আগের দিন রাত্রে পাগলের মতো চন্দ্রগুপ্ত মৌর্য এরকম করে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতর অশান্ত হয়ে। কেন? গ্রিক সৈন্য ওয়ার্ল্ডের বেস্ট, তারা আসছে অ্যাটাক করতে, কিভাবে জিতবো আমরা? চিন্তার বিষয়। তো চাণক্যর ঘরে যায়, চাণক্যকে বলে, গুরুজি क्या करे, কি করব বলুন না প্লিজ, কি করব? চাণক্য ডাকে ওকে, চলে এসো। চাণক্য বলে, চন্দ্রগুপ্ত তোমার তো সাধারণভাবে সামনে পদাতিক সৈন্য থাকে, তারপর ঘোর সৈন্য, তারপর এই পদাতিক সৈন্য, তারপর তীরন্দাজ, তারপর ঘোর সৈন্য, তারপর হাতি ফাতি থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ गुरुदेव ताई থাকে। बोले उल्टो कर दाओ, पहले हाथी रखो उसके बाद सब कुछ रखना। बोलो क्यों? बोलो तुम करो ना, बाद में बताएंगे। চন্দ্রগুপ্ত মৌর্য অর্ডার পাস করে, রাত্রিবেলা কি পরের দিন সকালে যুদ্ধের ওয়ার অ্যালাইনমেন্ট হবে, এলিফ্যান্টস উইল বি স্টেইং ইন দ্য ফ্রন্ট, প্রথমেই হাতি থাকবে। पता है वार हुआ ही नहीं। গ্রিক্স স্বীকারই করে নাকি ওরা হেরে গেছিল, ওরা সারেন্ডার করেছিল। গ্রিক্স বললো কি ট্রিটি হয়ে গেছিল, ওয়ার হয়নি, ট্রিটি অফ 303 BC। ভাই নিজের হাত তড়ি কেউ স্বীকার করে? যে পড়াশোনা করে না সে বলবে আমি নিজে পড়িনি বলে পাস করিনি, সে তো গিয়ে কোচিংকে গাল দেবে, টিচারদের বলবে পড়ানো হয়নি, আমাকে পড়িছে তো, ভালো করে পড়ানো হয়নি, ইন্টারেস্ট পাচ্ছিলাম না। কেউ টিচার স্টুডেন্ট বলে না, কেউই বলে না, নিজের ভুল কেউ স্বীকার করে না, টিচারও স্বীকার করে না নিজের ভুল। এটা এটা মানুষের চরিত্র, ইটস আ ক্যারেক্টার অফ হিউম্যান, নেই করেগা। কি হলো? গ্রিকসরা যখন দেখছে সামনে থেকে হাতি আসছে না, ওরা ভাবছে তাহলে সামনে যদি হাতি থাকে পিছনে কি আছে? তাহলে ওয়ার ইজ অলওয়েজ সাইকোলজিক্যাল। জলোরে মেড পাঠিয়েছিল গুলবাহিস্ত। জলোরের লোকজন ভাবছে যে তাহলে কি অন্যান্য জায়গাতে এগুলো কাজের লোক করেছে, তাহলে যদি আলাউদ্দিন খিলজি নিচে আসে তাহলে কি হবে? সারেন্ডার। সাউথ ইন্ডিয়া কে দখল করেছিল? মালিক কাফুর। রয়্যাল যাত্রা দিয়েছিল, গোটা সাউথ ইন্ডিয়া মালিক কাফুর কিছু দখল করিয়েছে। জানো তো মালিক কাফুর কি ছিল? গুগল করো না, কি ছিল, হোয়াট ওয়াজ হিজ জেন্ডার, দেখলে না? बुरा लग सकता है, बुरा मत माना, आई एम नॉट टेकिंग इन एनी टेलिंग इन एनी अदर सेंस। अगर एक ENUCH ইউনুক, যারা জানো না এটার মানে কি, আমি বাংলাতে বলছি এটাকে, ইটস আ লিটল বিট অফ রাফ ওয়ার্ড, হিজড়ে বলে। তো লোকে ভাবছে কি যদি একটা হিজড়ে সাউথ ইন্ডিয়া দখল করতে পারে তাহলে খিলজি আসলে কি হবে? गया जलोर, चाहमाना डायनेस्टी छिलो, कान्हा देवा खत्म, जलोर ने सरेंडर कर दिया, पूरा का पूरा कॉन्फिडेंस खत्म कर दिया। वार साइकोलॉजिकल है सर, साइकोलॉजिकल है वार। साउथ इंडिया देखो, यादवास রায়কারণ বাঘেলা রামচন্দ্রের কাছে আশ্রয় নিয়েছিল, আবার যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরেও দেবগিরি দখল করার পরেও আলাউদ্দিন খিলজি ফেরত দিয়ে দেয়, কিন্তু তাকে স্ট্রিক্ট কন্ট্রোলে রেখেছিল, কিন্তু ফেরত দিয়ে দেয়। কাকাটিয়াস এরা তো যুদ্ধই করেনি, অনেক এরা বলেছিল কি ভাই আমি প্রতাপরুদ্র রাজা, যুদ্ধই করেনি, টাকা পয়সা সোনা হাতি গহনা এগুলো দিয়ে বলেছিল ছেড়ে দিন মায় বাপ,
আমাদের যুদ্ধের দরকার নেই, যুদ্ধ করতে গেলে আরো পয়সা করে যাবে। ফয়সালাস সেম কেস, ঠিক আছে। মীর বল্লাল কর্ণাটকের রুলার চলেও পয়সা দিয়ে দেয়, টাকা পয়সা নিয়ে চলে যান, আমি মেনে নেবো আপনি সুলতান, কিন্তু যুদ্ধযাত্রা করবো না। যখন পান্ডিয়াসদের ক্ষেত্রে এখানে তো অন্য একটা কেস, এখানে যখন মাদুরায়ের ঘটনা, সুন্দর পান্ডিয়া মীর পান্ডিয়া দুই ভাই, এই দুই ভাইয়ের ভেতর মারপিট চলছে কে রাজা হবে, তখন এন্ট্রি নিচে মালিক কাফুর। মালিক কাফুর টেম্পল ফেম্পল হাবি জাবি সব লুট করে নিয়ে পয়সা করে নিয়ে চলে গেছে। এবার ব্যাপার হচ্ছে এটা যে মানে সাউথ ইন্ডিয়াতে কি হয়েছে, সাউথ ইন্ডিয়া আলাউদ্দিন খিলজি দখল হিসেবে মানে নিজের কন্ট্রোল ডাইরেক্ট রাখেইনি, আর ম্যাক্সিমাম কাজটাই করেছে তোমার আমাদের আলাউদ্দিন খিলজির যে অ্যাসিস্ট্যান্ট ছিল, ঠিক আছে, আমি এক্ষুনি নামটা বলে ভুলে গেলাম, ঠিক আছে, যাই হোক এক্স ওয়াই জেড, মেন্টাল গ্লিচ, ঠিক আছে, মালিক কাফুর, ভেরি সরি, মালিক কাফুর। ওকে, তো একবার দেখি সাউথ ইন্ডিয়ার যে কেসটা, সাউথ ইন্ডিয়ার যে অ্যানেক্সেশন গুলি এরকম কেন। দেখো, প্রথম কথা, সংযুক্ত, উনি যে সংযুক্ত করার চেষ্টাটাই করেননি, তিনি জানতেন দক্ষিণ ভারত নিয়ন্ত্রণ করা কঠিন, দূরত্বের জন্য দিল্লি থেকে সম্ভব না, এটা হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় কথা, ওনার মেন টার্গেট ছিল সাউথ ইন্ডিয়া থেকে কি পয়সা লুণ্ঠন করবে, সম্পদ লুণ্ঠন করবে এবং ট্যাক্স তুলবে। এবং সব থেকে শকিং ব্যাপার, একজন অশিক্ষিত ছেলে যে ভারতের সুলতান হয়েছে, সে প্রথম সুলতান মিডিভেল ইন্ডিয়াতে যে নিজের রাজত্ব সাউথ ইন্ডিয়া অবধি এক্সপ্যান্ড করেছে। স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন অফ অথরিটি, কর্তৃপক্ষের কৌশলগত সম্প্রসারণ, বিন্ধ্যা পর্বতের ওপারে সুলতানি সাম্রাজ্যের সম্প্রসারণ। তাহলে ফার্স্ট রুলার হু এন্টার্ড, কোয়েশ্চেন আসে, এটা এমসিকিউ, সাউথ ইন্ডিয়া। আর প্লাস সাউথ ইন্ডিয়ান রুলার্সদেরও কিন্তু অ্যাটিচিউডও অনেকটা ইন্টেলিজেন্ট ছিল, তারা আননেসেসারি যুদ্ধ চায়নি, তাই অটোমেটিক্যালি কিন্তু একটা চুক্তিতে ওরা চলে এসেছিল। মালিক কাফুরকে রয়্যাল ছত্রা দিয়ে আলাউদ্দিন খিলজি সম্মানিত করে। তাহলে কেন এই যে যুদ্ধগুলো করলো আলাউদ্দিন খিলজি, তো কেন করলো? দেখো, প্রথম কথা, উনার মেন টার্গেট ছিল ভাই পয়সা কড়ি, কারণ পয়সা কড়ি যদি না থাকে, গ্রোথ যদি না হয়, উনি এম্পায়ার মেনটেন করতে পারবেন না। সেকেন্ড, আমি একটু এখনই বললাম কি স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন অফ অথরিটি। সাউথ ইন্ডিয়া ইজ ভেরি রিচ, প্রচুর বড় লোক, আমি আলিবাবার কেভ বলি, গুহা বলি, অস্বাভাবিক পয়সা ইন্ডিয়াতে। দেখো না, ম্যাক্সিমাম হাই কোয়ালিটি প্রোডাক্ট সব সাউথ ইন্ডিয়ার, মশলা, গোল্ড, পোলার গোল্ড মাইন্স, কেজিএফ সিনেমাটা তো খুব ফেমাস, তোমার হ্যান্ডিক্রাফটস, আইভরি ওয়ার্ক, সিল্ক, সাউথ ইন্ডিয়া তো। আচ্ছা, আর একটা মজার ব্যাপার কি, নিজের অর্থনৈতিক চাহিদা পূরণ করা, ব্যক্তিগত যে মানে অ্যাম্বিশন, পার্সোনাল অ্যাম্বিশন অ্যান্ড গ্লোরি, গৌরব তৈরি করা। তো সহজ কথায় যদি দেখি, তুমি যদি, আর একটা জিনিস বলি, ধার্মিক অ্যাঙ্গেল খুব একটা আলাউদ্দিন খিলজি ছিল না। আলাউদ্দিন খিলজি ভয় ফয় পেত না, মৌলবি ফৌলবি কাউকে বার্তা দিত না, কাউকে না, ওর ধার্মিক অ্যাঙ্গেলই ছিল না। তো উনার যে ওই জিনিসটা, যে হ্যাঁ অবশ্যই আলাউদ্দিন খিলজি সাউথ ইন্ডিয়াতে যাওয়ার জন্য ইসলামিক একটা ফেথের এক্সপ্যানশন হয়েছে, সেটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু আলাউদ্দিন খিলজি বিশাল যে ধার্মিক এক্সপ্যানশন করার লক্ষ্য নিয়ে আগিয়ে ছিল, এরকম কিন্তু কিছু নয়। মেন দেখো, এর মেন গল্প ছিল পয়সা, পাওয়ার, এই দুটো ছিল এর মেন টার্গেট, এবং তার সাথে সাথে জায়গাও, সম্পদ ও ক্ষমতা, এই দুটো ছিল এর মেন লক্ষ্য। তাহলে এই যে তোমরা আলাউদ্দিন খিলজির পুরো এপিসোড 1টা করলে, এই টোটাল কমপ্লিট হলো আজকে ওর ইম্পেরিয়ালিস্টিক পলিসিস পুরোটা। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব আলাউদ্দিন খিলজির বাকি যে পলিসিগুলো আছে, বিভিন্ন ধরনের ইকোনমিক পলিসি, মার্কেট পলিসি, বাজার দর নীতি, খুব ইম্পর্টেন্ট। তবে একটা কথা তোমাদের আমি বলতে চাই, যে যদি আমাদের ক্লাস ভালো লাগে, যদি পছন্দ করো, অবশ্যই জানাও। অনেকে প্রথমে 1-2 মিনিট দেখছে, তো আমি চাইবো যে যদি সত্যি মনে হয় এই ক্লাসটা তোমার খুব ভালো লেগেছে,
শেয়ার করো ফ্রেন্ডসদের, একবার অন্তত ফোন করে বলো কি দেখো, বিকজ কি বলো তো, তোমাদের যেমন একটা ভালো মার্কস, একটা মোটিভেশন, আমাদের কাছে কি বলো তো, এই তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা ফোন করে বলা স্যার আপনার ক্লাস করলাম খুব ভালো লাগলো, এগুলো আমাদের কাছে একটা ছোট্ট ছোট্ট মোটিভেশন। তো যদি এই জিনিসগুলো আমরা পাই, আমরা হয়তো ফিউচারে আরো আরো ভালো কিছু ক্লাস নিতে পারবো। তবে হ্যাঁ, যদি সত্যি উপকৃত মনে হয় তোমার ক্লাস করে, তাহলেই বলো, এমনি এমনি না অবশ্যই। তবে একটা কথা শেষ করার আগে বলে দিই আজকে ক্লাসটা, যে আবার বলছি, অ্যাডভান্স কোর্স এবিসিতে আইএস, আইপিএস, আইএফএস, ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার আমরা খুব অল্প টাকায় ছেলে মেয়েকে একদম সেম টু সেম দিল্লি বেস্ট মডেলে আমরা প্রিপারেশন করাই। ডাব্লিউবিসিএস এর জন্যও করাই, আইএস এর জন্যও করাই, খুব মিনিমাম পয়সায়। বিশ্বাস করবে না তোমরা, মান্থলি সিস্টেমও আছে এবিসিতে, খুব খুব শকিং প্রাইস মেকানিজম। আমি বলছি না কেন, আমি চাই তোমরা নিজেরা শুনে একবার অবাক হও যখন তোমরা আমাদের কল করবে। তো এবিসি অ্যাডভান্স কোর্স স্টার্ট করেছে, এটার আন্ডারে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সমস্ত ইউপিএসসি রে টু জেড অ্যাডভান্সের আন্ডারেই কাভার হয় আমাদের। স্টাডি মেটেরিয়াল, এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স, স্মার্ট ক্লাসেস, এভরিথিং, অফলাইন অনলাইন হাইব্রিড সব রকম মডেল আছে, প্লাস এ টু জেড অল মেটেরিয়ালসও আছে। তোমরা আমাদের ফেসবুক পেজ ভিজিট করো, ডাইরেক্টলি জানতে পারবে। এছাড়াও আরেকবার বলে দিচ্ছি, আমাদের ফাউন্ডেশন কোর্স স্টার্ট হয়েছে। আর আরেকটা জিনিসও, আমাদের কিন্তু ডাব্লিউবিসিএস হলো টেস্ট সিরিজ, ইন্ডিভিজুয়াল এক্সামস হলো আলাদা করে টেস্ট সিরিজ, এগুলো সমস্তই স্টার্ট হয়েছে। তোমাদের যদি ইন্টারেস্টেড থাকে, তোমরা এবিসির যে নাম্বারসগুলো আছে সব জায়গাতে দেখানো আছে, 9474586670 অ্যান্ড 9933586670, এই নাম্বারসগুলোতে কল করতে পারো, আমাদের সাথে কথা বলতে পারো। তোমরা একাডেমিতে এসো, কমপ্লিটলি ফ্রি ডেমো ক্লাস করো। যদি ক্লাস করে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের প্রিপারেশন জার্নির একটা অংশীদার হিসেবে আমরাও তোমাদের সাহায্য করতে চাই। আজকে এইটুকু কথা বলে আজকে ক্লাস শেষ করব। যদি ক্লাস ভালো লাগে কমেন্টে জানাও। আজকের জন্যে আসি, ধন্যবাদ, প্রচুর তোমাদের ভালোবাসা পাচ্ছি। অ্যান্ড আমরা সবাই এবিসি পরিবার থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।